আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। জনকল্যাণ বিবেচনা করে প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, বিভিন্ন ক্ষেত্রে গবেষণা বাড়ানোর তাগিদ। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য নির্মাণ করা এটাই আমার। প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনু আর নেই, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের বিদায়ে রাজনৈতিক অঙ্গনে শোক। ঢাকা সিলেট মহাসড়কে বাস মাইক্রোবাস সংঘর্ষে ব্যান্ড শিল্পী পিয়াল সহ দুজন নিহত। গাজীপুরে দুর্ঘটনায় 2 মোটরসাইকেলের আরোহীর মৃত্যু। ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব পাস। প্রাণ বাঁচাতে রাফা ছেড়েছেন 1 লাখের বেশি মানুষ। এবং লাভজনক পেশা হওয়ায় কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে। বাণিজ্যিক কৃষিতে বাড়ছে বিনিয়োগ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধন অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণ বিবেচনা করে সব ধরনের প্রকল্প নিতে হবে, শুধু নির্মাণের জন্যই নির্মাণ, বিষয়টি যেন এমন না হয়। সাদি মাহমুদের রিপোর্ট। প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনের উদ্বোধন অধিবেশন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৌশল ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে দেশবরেণ্য প্রকৌশলীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি AMIE উত্তীর্ণ ও পিঞ্চপ্রাপ্ত প্রকৌশলীদের সনদ স্বীকৃতির ঘোষণা দেন সরকার প্রধান। বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডে নিবন্ধীকরণ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রকৌশলীদের বড় ভূমিকা রাখতে হবে। আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে। কারণ জলবায়ু অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা, এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা করব। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনা নিতে হবে। হয়তো যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি একদিকে নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য নির্মাণ করা হয়, এটাই আমার অনুরোধ।
সকল ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। যারা বলে এই রেলের কি দরকার ছিল, কি দরকার ছিল যে আমাদের একটু ছবি ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষের একটা বোধ হয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশ থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রকৌশল শাস্ত্রে গবেষণা বাড়িয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রবীণ রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত 2টার দিকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। হায়দার আকবর খান রনুর মৃত্যুতে শোক নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। তার মৃত্যুর খবরে রাজনীতিবিদদের অনেকেই ছুটে যান হাসপাতালে। হায়দার আকবর খান রনু পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত থাকা রনু 2010 সালে যোগ দেন সিপিবিতে। বর্ষিয়ান রাজনীতিক মুজাহিদুল ইসলাম সেলিম ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামী 2 দিন হায়দার আকবর খান রনুর মরদেহ হিমঘরে রাখা হবে। শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত রনুর মরদেহ রাখা হবে সিপিবি কার্যালয়ে। এরপর ওই দিনই সর্বস্তরে শ্রদ্ধার জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা অড সিগনেচার ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট আহসান তানভীর পিয়াল ও ড্রাইভার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ব্যান্ডের 3 সদস্য। শনিবার ভোর 5:30টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার 5 দোনার চৈতাব এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে 5 জন যাত্রী নিয়ে একটি হাইএস মাইক্রোবাস সিলেটের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাব এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ব্যান্ড সদস্য পিয়াল ও ড্রাইভারের মৃত্যু হয়। এছাড়া গাজীপুরের বাইমাইল এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। শুক্রবার রাতে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের বাইমাইলে ওই দুর্ঘটনা ঘটে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শনিবার সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সকাল 7:15 থেকে 8:15 পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হয়েছে 87 মিলিমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে, 13 ও 14 মে পর্যন্ত কালবৈশাখী সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। খুলনা বিভাগের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের বিভিন্ন সময় কালবৈশাখী সহ ভারী বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের বগুড়ায় 44 মিলিমিটার এবং নওগাঁয় 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। প্রস্তাবের পক্ষে বাংলাদেশ সহ 143টি দেশ ভোট দিয়েছে। অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে প্রতিদিন গাজার রাফা শহর ছাড়ছেন 30,000-এর বেশি মানুষ। হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত রয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনিদের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি। 193টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ সহ 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপুল ভোটের প্রস্তাব পাশ হওয়ায় ফিলিস্তিনিদের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি আরও জোরালো হলো। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল 25টি দেশ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজার রাফা অঞ্চলে নতুন করে বোমা বর্ষণ করেছে। জাতিসংঘ জানিয়েছে, হামলার কারণে শহরটি ছেড়ে গেছেন 1,10,000-এর বেশি মানুষ।
গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ জুড়ে। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শতাধিক বিক্ষোভকারীর উপর লাঠিচার্জ করেছে পুলিশ। গাজায় হামলার প্রতিবাদে ইয়েমেনের সানায় 20 লাখের বেশি মানুষ গণসমাবেশ করেছে। হামাসের কাছে বন্দী জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে জিম্মিদের স্বজনরা। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় 7 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। কৃষি অনেক লাভজনক পেশা হওয়ায় এখন কৃষকের পাশাপাশি ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন কৃষিতে। এতে বাণিজ্যিক কৃষিতে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে। এমনই এক উদ্যোক্তা পটুয়াখালী জেলার 10 মিনার জামাল হোসেন। তিনি বড় পরিসরে মাছ চাষ আর সমন্বিত ফসল উৎপাদনে অল্প দিনে পেয়েছেন দারুণ সাফল্যের সম্ভাবনা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। উপকূল অঞ্চলের অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মরশুমে কৃষক সেচের অভাবে ধান আবাদ করতে পারছে না। বাড়ছে মাটির লবণাক্ততা, তাই অনেকে বিকল্প পেশা খুঁজে নিয়েছেন। অনেকে খুঁজছেন বিকল্প কৃষির। উদ্যোক্তা জামাল হোসেন তেমনই একজন। এই এলাকা পিছিয়ে পড়া এলাকা, আমাদের একটা ফসল হয়, বছরে 2-3টা ফসল হয় না স্যার। তা যেহেতু আমাদের 2-3টা ফসল হয় না, এক জমিনে তো আমাদের এক ফসল তো আমাদের পোষাবে না স্যার। এই জন্য নতুন কি করা যায়, এই পুকুরে মাছ, এদিকে ড্রাগন, টোটাল শাক সবজি যা করা যায় স্যার। উদ্যোক্তা বিনিয়োগের আগে ভেবেচিন্তে নিয়েছেন অনেক কিছু। বড় পরিসরে মাছ চাষে জামাল হোসেনের রয়েছে দীর্ঘমেয়াদী বড় পরিকল্পনা। এখানে 25,000 মাছ ফেলাইছি স্যার। আচ্ছা, তা আলহামদুলিল্লাহ এই 1.5 বছরের মাথায় যেটি আমি 1 কেজি ফেলাইছি, এটার ওজন 7 কেজি প্লাস হয়ে গেছে। আমি এটা 5 বছর কন্টিনিউ করতে চাই। যেহেতু আমার 5 বছরে যদি আমার গড় ওজন 25,000-এর 5 কেজি করে আসে, তার প্রাইস হিসাব করলে যদি 500 আসে তাতে 5 কোটি টাকা আসবে স্যার। মাছ চাষের পাশাপাশি জামাল হোসেন স্বপ্ন দেখছেন কৃষির বহুমুখী উৎপাদনের। এই 20 একর জলায়তনের পাড় জুড়ে করেছেন বিভিন্ন সবজি ফসলের চাষ। পাড়গুলা তো স্যার আমি এবছর তো এই টমেটো দিয়েছি, আর অন্য ফল আছে, মরিচ আছে, আমার পেঁয়াজ, রসুন, আমি টুকটাক সবই আমি, আমার আম গাছ, হ্যাঁ আম গাছ আছে, হ্যাঁ। আমি এরপরে টোটাল পারি আমি স্যার ড্রাগনের আমি চাষটা করতে চাই। ড্রাগনে হয় কি স্যার, কোনো পাতা নাই গাছে, ওর খরচটাও কম, ক্ষতিটাও কম। এই উদ্যোগ এখন এই এলাকার অনেকের অনুপ্রেরণা। একসময় উপকূলীয় এই অঞ্চলগুলোতে এক ফসলি আবাদের উপরে নির্ভরশীল থাকা পরিবারগুলো দিন দিন পিছাচ্ছিল। সেই জায়গা থেকে উদ্যোক্তাদের হাত ধরে, তরুণ উদ্যোক্তাদের হাত ধরে নতুন ফসল এবং কৃষি বাণিজ্যিকায়নের এই প্রযুক্তিকে মাথায় নিয়ে এগিয়ে এসছে কিছু তরুণ। তার একজন হচ্ছেন জামাল উদ্দিন। তার এই খামারটি স্থানীয় পর্যায়ে সারা জাগিয়েছে যেমন, এবং সম্প্রসারণ ঘটাবে আগামীতে, কোনো সন্দেহ নেই। পটুয়াখালীর 10 মিনার লক্ষ্মীপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে চলে যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পর থাকছে বিরতির পর 2024-26 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে চলছে পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানা মালিকদের সংগঠন এপিএমএ এর নির্বাচন। পূর্বাঞ্চলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ভোট গ্রহণ হচ্ছে। এর মাধ্যমে 33 বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে সংগঠনের 460 জন সদস্য। সংগঠনটির সক্রিয় সদস্য 1200 জন। নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের 21টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 42 জন প্রার্থী। তারা 2টি প্যানেলের অধীনে নির্বাচন করছেন। প্যানেল দুটি হচ্ছে ঐক্য পরিষদ ও অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন। ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সাবেক পরিচালক ও আজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহরিয়ার। অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুল আলম। আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে 60 জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় নিখোঁজ রয়েছেন অনেকে। বিবিসি জানিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের 5টি জেলায় ভারী বৃষ্টিপাতে এই হতাহতের ঘটনা ঘটে। ভয়াবহ বন্যায় দেশটির ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে এমন কিছু পরিবারকে তাঁবু, কম্বল এবং খাবার সরবরাহ করা হয়েছে। বন্যার কারণে কাবুলের সাথে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়ক ডুবে যাওয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ।
নোয়াখালীর বিস্তীর্ণ উপকূলের পতিত লোনা জমিতে সূর্যমুখী আবাদ করে লাভবান কৃষক। ৩ বছরে ৩১ হেক্টর থেকে সূর্যমুখীর চাষ বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ হেক্টর জমিতে, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। স্থানীয় কৃষকের চাহিদা পূরণে জেলায় তেল ভাঙানোর মেশিন বসেছে 10টি। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সূর্যমুখী ফুল লবণ সহিষ্ণু হওয়ায় গত কয়েক বছরে ধীরে ধীরে সূর্যমুখী চাষের আওতায় এসেছে পতিত লোনা জমি। সেই সাথে বাড়তি যোগ হয়েছে তেল জাতীয় বীজ উৎপাদনে স্থানীয় কৃষি বিভাগের উদ্যোগ। অন্য ফসলের তুলনায় স্বল্প জীবনকাল এবং লাভজনক হওয়ায় সূর্যমুখী আবাদ করে সাফল্যের মুখ দেখছেন কৃষক। এটাতে সূর্যমুখী ছাড়া অন্য কোনো ফসল হয় না। সূর্যমুখী হয় বিধে আমরা 4-5 বছর ধরে করতেছি। খরচ বরচ যায় 50,000 টাকার উপর লাভবান হয়েছে। এবার 3 একর করেছি। এই বছর ইনশাল্লাহ যদি আগামী গতবারের মতো রেট আমরা সুবিধা পাই, তাহলে এই বছর আরো বেশি লাভবানের আশা। আমি সূর্যমুখী নিজে করি, নিজে তেল ভাঙাই, মেশিন আছে আমাদের এখানে, মেশিন দিয়ে তেল ভাঙাই নিজে করি, নিজে খাই। বাকি অবস্থা যেটা থাকে এটা ওভারটাই বেশি। চলতি মৌসুমে সুবর্ণচর উপজেলায় 1,500 কৃষক 256 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করেছেন, যেখান থেকে 435 মেট্রিক টন বীজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। সূর্যমুখী সহ অন্যান্য তেল ফসল জনপ্রিয় করার লক্ষ্যে আমরা তেল নিষ্কাশন যন্ত্র স্থাপন সহ তেল ফসল জনপ্রিয় করার জন্য কাজ করা যায়। ইতিমধ্যে সুবর্ণচর উপজেলার প্রায় 9 থেকে 10টি মেশিন স্থাপন করা হয়েছে এবং স্থানীয় কৃষকগণ স্থানীয় পর্যায়ে উৎপাদিত সরিষা, সূর্যমুখী সহ অন্যান্য তেল ফসলগুলো এই মেশিনে ভাঙিয়ে তারা বর্জ্য তেল হিসেবে ব্যবহার করছে। আমদানি নির্ভরতা কমিয়ে আগামী 3 বছরের মধ্যে তেল জাতীয় ফসলের উৎপাদন 40 ভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বেপরোয়া দখল ও দূষণে মৃতপ্রায় চট্টগ্রাম নগরী লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী। ঐতিহ্যবাহী কর্ণফুলী নদীকে বাঁচাতে 3 দিনের কর্মসূচির শেষ দিনে ব্যতিক্রমী জনসচেতনতামূলক সাম্পান বাইচ হয়েছে। 18তম এই সাম্পান বাইচ উপভোগ করতে নদীর দুই পারে সমাগম ঘটে হাজারো দর্শনার্থীর। সে সময় পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবার সচেতনতা ও কার্যকর উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। 3 শতাধিক সাম্পানের অংশগ্রহণে নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হয় শোভাযাত্রা। কর্ণফুলীর দখল দূষণ রোধের পাশাপাশি নব্যতা রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করেন মাঝিরা। এই চট্টগ্রামের কে বাঁচানোর জন্য, এই চট্টগ্রামের সৌন্দর্য রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চেষ্টা করবেন এই দখল উচ্ছেদ করার জন্য। ভূমিদস্যু এবং দূষণকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ এই কর্ণফুলী আমাদের প্রাণ, চট্টগ্রামের প্রাণ। এই কর্ণফুলী রক্ষা হলে আমরা চট্টগ্রাম রক্ষা হবে এবং চট্টগ্রাম বাঁচবে। কর্ণফুলীর ন্যায্যতা যাতে থাকে, নদী বন্দরটা যেন সচল থাকে, যাতে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয়। বর্জ্য পলিথিন অনেক বেশি, আমাদেরকে কিন্তু সরকার কিন্তু আমরা কাজ করে যাচ্ছে, কিন্তু বাট আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, আন্দোলন করতে হবে। রাজনীতিবিদরা যদি একত্রিত হয় তাহলে আন্দোলন সফল হবে। জনগণ আছে, মুক্তিযুদ্ধের এটার সাথে 100% আছে। কর্ণফুলী নদী রক্ষার নাগরিকের নৈতিক দায়িত্ব উল্লেখ করে দখল উচ্ছেদে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান আয়োজকরা। চট্টগ্রামের যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করছুম এবং পরিবেশ ধরে রাখুম। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কর্ণফুলী বাঁচলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। মাকে যেভাবে ভালোবাসেন, সন্তানকে যেভাবে ভালোবাসেন, ঠিক কর্ণফুলীকেও সেভাবে ভালোবাসতে হবে নাকি? কারণ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর, এই কর্ণফুলী পানি নিয়ে আমরা বেঁচে আছি। পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন ব্যর্থ হলে শুধু চট্টগ্রাম নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। কর্ণফুলী যারা ব্যবহার করছেন তারা আরো বেশি সতর্ক হবেন, কারণ প্রথম ভিকটিম কিন্তু হবেন কর্ণফুলীর দুপারে যারা বাস করছেন, এবং দ্বিতীয় ভিকটিম হব আমরা সবাই, বাংলাদেশের সকল মানুষ। আমাদের চট্টগ্রাম শহর এবং এর আশেপাশের সকল যে পানি আমাদের সরবরাহ, ওয়াসার পানি সরবরাহ কিন্তু আমাদের এই নদী থেকে আসে। এই জন্য আমাদের এই নদীটাকে কিন্তু বাঁচাতে হবে। কর্ণফুলী নদী রক্ষায় অবিলম্বে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ সহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক,
চ্যানেল আই। এবারে খেলার খবর।